প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতি লাচিয়ার সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত আলোচক হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাইদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো দেখে নিচ্ছি সংবাদপত্রের শিরোনামগুলো, তারপর আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। আতঙ্ক হতাশায় পুলিশ, নানামুখী টানাপোড়েন ও ট্রমা কাটিয়ে জনগণের বন্ধু হওয়ার চেষ্টা। ওসির আত্মহত্যা মানসিক চাপে, ফের বলল পুলিশ। পুলিশের প্রতিবেদন, সংখ্যালঘু হামলার ৯৮% ছিল রাজনৈতিক। তারেক রহমানকে ট্রাম্পের দাওয়াত। বার্ষিকী ইভেন্টে রাজনীতি, ব্যবসা সহ গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। ভারত যুক্তরাষ্ট্র আলাপে বাংলাদেশের নির্বাচন। সংসদের আগে যে কারণে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। দৈনিক ইত্তেফাক। বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার দাবি বিভিন্ন মহলের। পেটে ক্ষুধা থাকলে মানুষ সংস্কারের কথা শুনবে না মান্না। ইউনূস সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হবে রিজভী। সুবিধা বঞ্চিতদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে সিলেট কিডনি হাসপাতাল, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। বেড়েছে ছিনতাই, চুরি, ডাকাতি। নিয়মিত র্যাব পুলিশের টহল থাকছে না। অরক্ষিত মহাসড়কে বেড়েছে ডাকাতি। রাতের ঢাকায় চলাচলে যাচ্ছে জীবন। মানসিকভাবে ফুরফুরে খালেদা জিয়ার অবস্থার উন্নতি। আন্দোলনের রাজধানী শাহবাগ। ডক্টর ইউনূসকে দ্য প্রিন্ট সম্পাদকের খোলা চিঠি। বর্ধিত ভ্যাটে সর্বত্র তীব্র প্রতিক্রিয়া। ক্যান্সার হাসপাতালে রেডিওথেরাপি বন্ধ, দুর্ভোগ। সমকাল। ঘাটে ঘাটে টাকা দিয়েই কীটনাশক অনুমোদন। মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় ৭,০০০ কোটি টাকা। আমার দেশ। আমার দেশ অনুসন্ধান। বিডিআর হত্যার মাস্টারমাইন্ড হাসিনা গং। কালের কণ্ঠ। ভ্যাট ট্যাক্সে দুর্বিষহ জীবন। ৬৭ পণ্য ও সেবায় ভ্যাট শুল্ক বৃদ্ধি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, ভারতও তাই মনে করে জ্যাক সুলিভান। কালের কণ্ঠ। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নির্মাণে আলিশান খরচ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিএনপি মহাসচিব, কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। দেশ রূপান্তর। সীমান্তে উত্তেজনা, কোন পথে সম্পর্ক বাংলাদেশ ভারত। আস্থা থাকলেও শঙ্কায় আছে রাজনৈতিক দলগুলো, জাতীয় ও স্থানীয় নির্বাচন। খবরের কাগজ। ৫ কারণে গ্যাস সংকট চরমে, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি। ভ্যাট শুল্ক বাড়ানোর প্রভাব, মানুষ আরও গরিব হবে। মধ্যবিত্ত পরিবারে খরচ বাড়ল গড়ে ৮,০০০ টাকা। দৈনিক দিনকাল। তারেক রহমান সহ ৩ নেতাকে ট্রাম্পের ব্রেকফাস্টে আমন্ত্রণ। আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। আপনজনদের পেয়ে উৎফুল্ল খালেদা জিয়া, চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। খেটে খাওয়া মানুষদের উপর চাপ আরও বাড়ল। দৈনিক করতোয়া। সীমান্তে ফের উত্তেজনা, ভ্যাট বাড়ানোর সমালোচনা সর্বত্র। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। হাউ পলিসি ইনকনসিস্টেন্সি ড্রাইভস ফরেন ফার্মস অ্যাওয়ে ফ্রম সোলার প্রজেক্টস। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ প্রধান শিরোনাম হিসেবে বেশিরভাগ দৈনিক সংবাদপত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর যে সাম্প্রতিক সিদ্ধান্ত, সেটিকে ঘিরেই হয়েছে এবং মানুষের খরচ বাড়বে, যে বা চাপ পড়বে সাধারণ মানুষের উপরে, এই ধরনের বিষয়গুলোই শিরোনামে বেশিরভাগ উঠে এসেছে, যদিও বিভিন্ন জনের বরাত ব্যবহার করা হয়েছে শিরোনামগুলোতে। এটা নিঃসন্দেহে জনস্বার্থ বিরোধী ব্যাপার। যখন বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ইত্যাদি কারণে জনজীবন, যখন জনগণ হিমশিম খাচ্ছে,
সাধারণ আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা যখন দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে পারছে না, ঠিক সেই সময় তো এই ধরনের ভ্যাট আরোপ করাটা এটা মোটেই সমর্থনযোগ্য না। এবং এর মধ্য দিয়ে সরকারের সঙ্গে তো সাধারণ মানুষের একটা দূরত্ব বাড়ছে। এই সরকার তো সাধারণ মানুষের আন্দোলনের ফসল, অতএব জনস্বার্থকে তাদের প্রাধান্য দেওয়া উচিত ছিল। এবং আমরা যেটাই বলি, যত সংস্কারই বলি, দুটো ক্ষেত্রে সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, এবং নিয়ন্ত্রণের বাইরে আছে, এবং এইটা তো আরও জনগণের ওপর মানে এই বোঝার ওপর শাকের আটি এই জাতীয় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এইটা কোনো ক্রমেই এটা ঠিক না। আমার মনে হয় এখনও এটাকে বিবেচনা করা উচিত। কেন, কার পরামর্শে এটা করা হচ্ছে আমি জানি না। তো আমরা এর আগে সংবাদ শিরোনামে দেখেছিলাম যে আইএমএফ এর পরামর্শে এরকম একটা শিরোনাম ছিল। হ্যাঁ, এরকম একটা শিরোনাম ছিল। তো আইএমএফ তো বাংলাদেশের মানুষের হাড়ির খবর নাড়ির খবর রাখে না, দেশ তো পরিচালনা করবে দেশের সরকার। অতএব আইএমএফে হ্যাঁ অনেক শর্ত দেওয়া হয়, যেগুলো অনেকগুলো যৌক্তিক, অনেকগুলো এদেশের বাস্তবতার সাথে সম্পৃক্ত না। অতএব আইএমএফকে কনভিন্স করাটাও সরকারের কাজ। আইএমএফে ঋণ পেতে হলে কতগুলো শর্ত মেনে চলতে হবে, কিন্তু সব শর্ত সব সরকার সবসময় মানে এমন তো ব্যাপার না। অতএব কোনটা জনস্বার্থের পক্ষে এবং কোনটা জনস্বার্থের পক্ষে নয়, সেই ব্যাপারটাকে ভাবতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় এইটা মোটেই সমর্থনযোগ্য না, এটা প্রত্যাহারযোগ্য। এর মধ্য দিয়ে সাধারণ মানুষের চাপ, জনজীবনের ওপর চাপ বাড়বে। তো আসলে আগে তো এই সরকার, অতীতের সরকার তো বটেই, যে সিন্ডিকেট আমাদের বহুল আলোচিত, বাংলাদেশে বোধহয় সবচেয়ে আলোচিত শব্দ হচ্ছে সিন্ডিকেট। তো এই সিন্ডিকেট তো ভাঙতে পারছে না। তারা যখন তখন তাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে এবং জনগণকে তার ঘান টানতে হচ্ছে। তো তারপরে এইবার তো তাদেরকে আর একটা হাতিয়ার ধরে দিল, অস্ত্র ধরে দিল, যে ভ্যাটের কারণেই দ্রব্যমূল্য বাড়ছে। তো এই সময় এটা করা তো আমরা কেউ সমর্থন করতে পারে না, এটা ভাবা উচিত ছিল। আমার কাছে মনে হয় যে এই সরকার তারা জনগণের সমস্যাটা বুঝতে পারছে না, এবং জনজীবনের যে বাস্তবতা, জনজীবনের যে কষ্ট দুর্ভোগ, তা থেকে বোধহয় এই সরকার অনেক দূরে রয়েছে। আমরা এটা প্রত্যাশা করতে পারি না, এটা অবশ্যই সমর্থনযোগ্য না, এটা প্রত্যাহার হওয়া উচিত বলে আমি মনে করি। আরেকটি শিরোনাম ছিল এমন, আমরা জানি যে এখন সংস্কার খুব গুরুত্বপূর্ণ মানে আলোচনার দিক থেকে এবং কার্যক্রমের দিক থেকে। একটি শিরোনাম এমন ছিল, মাহমুদুর রহমান মান্নার বরাত দিয়ে শিরোনামটি ছিল যে মানুষের পেটে ক্ষুধা থাকলে তখন সংস্কারের কথা শুনবে না। তা তো বটেই। আসলে তো আমার মনে হয় দুটো জায়গায় সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। সংবিধান অন্যান্য সংস্কার পরের ব্যাপার। আপাতত যে জিনিসটা প্রাথমিকভাবে দরকার সেটা হলো দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো উন্নতি ঘটছে না, এবং এখনও চুরি, রাহাজানি, ছিনতাই এগুলো তো অহরহ ঘটছে। পুলিশকে এখনও ঢেলে সাজাতে পারছে না, বরং পুলিশকে কিভাবে সাজানো যায় এবং পুলিশি ব্যবস্থার সংস্কারটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেই ক্ষেত্রে খুব সামান্যই অগ্রগতি। প্রয়োজন হলে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি পুরনো পুলিশ যারা ছিল তারা সরকারের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং পরবর্তীতে জনগণ এবং আন্দোলনকারীদের সঙ্গে তাদের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং সে ক্ষোভের শিকার পুলিশ হয়েছে। এই অবস্থায় সেই পুলিশকে আবার নতুন করে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হলেও তাদেরকে নতুন করে সজ্জিত করা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে নতুন রিক্রুটমেন্টও হতে পারত এবং নতুন কিছু বিধি প্রবর্তন করাটা জরুরি ছিল, কিন্তু সরকার সেদিকে নজর দিচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি যে এই ক্ষেত্রে কোনো অগ্রগতি এখনো দৃশ্যমান না। আপনি পুলিশের যে কথাটি বলছিলেন, আমাদের শিরোনামও রয়েছে, আমরা বলছিলাম শিরোনামটি, আতঙ্ক হতাশায় পুলিশ নানামুখী টানা পড়ে ট্রমা কাটিয়ে জনগণের বন্ধু হওয়ার চেষ্টা, এরকম একটি শিরোনাম আমাদের সামনে। সেইটা দরকার আমার কাছে হচ্ছে। যেমন ধরুন যে কনস্টিটিউশন এর যে সংস্কার, সাংবিধানিক সংশোধনের জন্য সেখানে তো সংবিধান মানে পার্লামেন্ট দরকার, এটাকে পার্লামেন্টে র্যাটিফাই করার ব্যাপার আছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যের ব্যাপার আছে, কিন্তু পুলিশের সংস্কারে তো কারোর সঙ্গে কোনো দ্বিমত নাই এবং এটা সহজ। এটার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত নিয়ে এবং পুলিশি বিধি পরিবর্তনের মধ্য দিয়ে এটা সম্ভব। এটা তত সংগঠন সম্পৃক্ত বিষয় নয়। তো সেই কাজটা কেন যে হচ্ছে না
সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ দেওয়া দরকার। সব সংস্কার একসঙ্গে একত্রিত করে একমত হয়ে কাজটা শুরু করবে এমনটা কিন্তু ঠিক না। যেখানে যেখানে ঐক্য সম্ভব এবং কতগুলো প্রায়োরিটি তালিকা করতে হবে, এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সেখানে পুলিশ এবং প্রশাসনকে এর সংস্কার দরকার, এটাকে ঢেলে সাজাতে হবে এবং নির্বাচনী কিছু আইনের পরিবর্তন করতে হবে। অর্থাৎ নির্বাচন তো যতটা, নির্বাচনকেও আবার সুষ্ঠু করতে হলে সেখানে দরকার জনবান্ধব পুলিশ এবং যোগ্য দক্ষ পুলিশি ব্যবস্থাটা দরকার, এবং সেই সঙ্গে আমাদেরকে প্রশাসনকেও নিরপেক্ষ করতে হবে। প্রশাসন তো দলীয়করণ হয়ে গেছে, যে দল ক্ষমতা এসছে, বিশেষ করে বিগত সরকারের আমলে 15 বছর তো প্রশাসনকে তারা দলীয় ক্যাডারের মতো ব্যবহার করেছে। তো সেই জায়গা থেকে প্রশাসনকেও দলনিরপেক্ষ অবস্থানে ফিরিয়ে আনতে হবে। আপনি পুলিশের কথাগুলো যেমন বলছিলেন, তার সঙ্গেই যুক্ত একটি শিরোনাম, বেড়েছে ছিনতাই, চুরি, ডাকাতি, নিয়মিত র্যাব পুলিশের টহল থাকছে না, অরক্ষিত মহাসড়কে বেড়েছে ডাকাতি, রাতের চলাচলে জীবনও যাচ্ছে, এরকম না কঠিন এটা তো অহরহ ঘটতেছে। আমরা তো পত্রিকার অফিসে তো এই থেকে যেসব খবর পাচ্ছি বিভিন্ন জায়গায়, যেগুলা যে পত্রপত্রিকা সেগুলো দিয়ে আসছে, তো কিন্তু সেগুলোকে বিবেচনা করার দরকার, সেখানে টহলটা করা দরকার। জনজীবনের স্বস্তি এবং নিরাপত্তা বিধানটা হচ্ছে সবচেয়ে বড় সংস্কার, এবং সেই কাজটা সবার আগে করতে হবে, তারপরে অন্যান্য জিনিস। আর একটা হলো ভালো নির্বাচনের জন্য এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। জনগণ যে আকাঙ্ক্ষায় সরকারকে, শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে এবং এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই স্বপ্ন দিকে নজর দিতে হবে। এই শিরোনামটি নিয়ে আমরা আরেকটু আলোচনা করতে পারি, কারণ এটা কয়েকদিন ধরেই আরও আছে, যে ওই যে বিশেষ করে ছিনতাই, চুরি, ডাকাতি, সামাজিক ক্ষেত্রে যে অপরাধগুলো হয় আর কি, তারপর চলাচলের ক্ষেত্রে মানুষের নিরাপত্তার ঘাটতি তৈরি হওয়া, এটি আমরা বেশ কয়েকদিন ধরেই শিরোনাম হিসেবে দেখছি বিভিন্নভাবে বিভিন্ন সংবাদপত্রে। এই পরিস্থিতি নিয়ে একটি তো পুলিশের আলোচনা হলোই, এর বাইরে যদি আপনার আরও কোনো, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। পরামর্শ বা কিছু বলার থাকে? আচ্ছা, একটা হচ্ছে যেমন ধরুন যে আমরা 5 তারিখের পরে জনগণ কিন্তু তাদের নিজস্ব নিরাপত্তার জন্য তারা পাহারা দিয়েছে, তারা নিজেরাই কিন্তু পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দল গঠন করে তারা পাহারা দিয়ে নিরাপত্তা বিধান করেছে। এটা থেকে একটা বিষয়টা বেরিয়ে আসে যে এখানে পুলিশ, কমিউনিটি পুলিশটা দরকার, এবং কমিউনিটি পুলিশের আলোচনা কিন্তু দীর্ঘদিন ধরে আছে। অর্থাৎ জনগণের মাঝ থেকেই এখানে পুলিশি ব্যবস্থা করা, এই কমিউনিটি পুলিশটা যারা হবে জনগণের বন্ধু, এবং জনগণের ভিতর থেকেই পুলিশি ব্যবস্থা, এক ধরনের ব্যবস্থা তৈরি করা, যেখানে জনগণের সঙ্গে এই পুলিশি ব্যবস্থার কোনো দূরত্ব থাকবে না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের পুলিশের সমস্যাটা হচ্ছে এটা একটা কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে, এবং এটা ধরুন যে এখানে সিটি কর্পোরেশনে তারা নিয়োজিত হয়, সিটি কর্পোরেশনের কোনো কর্তৃত্ব তাদের উপর নেই, জনপ্রতিনিধিদের কোনো নিয়ন্ত্রণ নেই। অতএব পুলিশি ব্যবস্থাটা স্থানীয় সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যবস্থা দরকার। হতে পারে 2 রকম পুলিশ থাকবে, একটা কমিউনিটি পুলিশ যেটা স্থানীয় সরকার পরিচালনা করবে, কিংবা বিভিন্ন কমিউনিটি অংশ করবে। যেমন ধরুন যে কিছু কিছু জায়গায় আছে, যেমন রেলওয়ে পুলিশ আছে, ঠিক তেমনই করে শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ থাকতে পারে, শিল্প পুলিশ আছে, এবং গ্রামে গ্রামে, শহরে মহল্লাতেও এই ধরনের পুলিশি ব্যবস্থা থাকতে পারে একটা। আর একটা হতে পারে যে সেন্ট্রাল পুলিশ। তো দুটো ব্যবস্থাকে পাশাপাশি রাখতে হবে। কেবলমাত্র কেন্দ্রীয় পুলিশকে কেন্দ্রীয়ভাবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না, এইটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং সেই লক্ষ্যে কখনো কখনো যেটা তৈরি করা হয়েছিল সেটা কাজ হয় না। গ্রামীণ পুলিশ তৈরি করা হয়েছিল, হ্যাঁ, গ্রাম পুলিশ তৈরি করা হয়েছিল, সেটাও কিন্তু সেইভাবে কার্যকর করছে না। তাদেরকে সুযোগ সুবিধা, ক্ষমতায়ন কিছুই নেই। তো গ্রাম পুলিশ শুধুমাত্র নামেই পুলিশ, কাজে না। একসময় এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য আনসার বাহিনীও তৈরি হয়েছিল। এখন সেই আনসার বাহিনী নিয়েও অনেক সমস্যা রয়েছে। আনসারের 2টো অংশ, একটা যারা তো সরকার সরাসরি কাজ করে, আর একটা হচ্ছে নিচের দিকে অস্থায়ীভাবে আনসার নিয়োগ করা হয়। তো সেই আনসারের ব্যবস্থাটাকেও একটা নিয়মের মধ্যে আনা যেতে পারে। তো সব কিছু মিলে আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, অর্থাৎ এর সঙ্গে পুলিশ, র্যাব কিংবা
অন্য যে বাহিনী রয়েছে, আনসার, গ্রাম পুলিশ, সব কিছুকে ঢেলে সাজানোটা সময়ের দাবি বলে আমি মনে করি। আমাদের সামনে আরেকটি বড় শিরোনাম দেখতে পাচ্ছি, ভারত যুক্তরাষ্ট্র আলাপে বাংলাদেশের নির্বাচন। জ্যাক সুলিভান, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গে যে আলাপ হয়েছে, বৈঠক হয়েছে, তার সূত্র ধরে এই শিরোনামটি করা হয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণের কাছেও তো নির্বাচন এখন প্রত্যাশিত ব্যাপার হয়েছে। মানুষও মনে করছে যে দ্রুত নির্বাচন হওয়াটা দরকার, কেননা দেশ তো রাজনৈতিক বিদ্রোহ পরিচালনা করে। তো অন্তর্বর্তী সরকার এর কাছে দীর্ঘদিন ক্ষমতা থাকা, এটা কিন্তু মানুষের সমর্থন করে না। আমরা অতীতেও দেখেছি যে ১/১১ পরে যে সরকার এসেছিল, তো তাদের স্থায়িত্ব বিরুদ্ধে মানুষের ক্ষোভ দ্বারা বেঁধে উঠেছিল। তো আজকের সরকার তো অবশ্য বিকল্প ব্যাপার, আজকের সরকার জনগণের আন্দোলনের ফসল, কিন্তু জনগণের প্রত্যাশা অনুসারে এই সরকার যে তার নির্ধারিত কাজটা সেরে দ্রুত নির্বাচন দেবে, সেটাই জনগণ আশা করে। এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপের দাবি করেছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, সরকারও নির্বাচন এবছর ডিসেম্বর নাগাদ কিংবা আগামী তার পরের বছর শুরুতেই নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছে। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আরও স্পষ্ট করার দরকার, এবং এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এই ব্যাপারে সুনির্দিষ্ট পথরেখা দেওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচনের আলোচনা যখন আসে, তখন নির্বাচন পদ্ধতির সংস্কার বা নির্বাচন যেভাবে অনুষ্ঠান হয়, সেখানেও সেই প্রক্রিয়াতেও নানান সংস্কারের বিষয় আলোচনায় আসে। এ প্রসঙ্গে আপনি যদি না, সেই কতগুলো জিনিস তো আমাদের একটু একমত হওয়া দরকার। যেমন কতগুলো বিষয়ে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো একটা অঙ্গীকারনামা কিংবা সনদ তৈরি করা যেতে পারে। যেমন ধরুন যে নির্বাচনী ব্যবস্থা কি হবে, এই ব্যবস্থা যেভাবে হচ্ছে না, এখানে সংখ্যানুপাতিক পদ্ধতিটা দরকার, এবং দরকার হলে কোন ক্ষেত্রে সেটা দরকার, সেই জায়গাটাও রাজনৈতিক দলের সঙ্গে সিদ্ধান্তে পৌঁছতে হবে। দ্বিকক্ষের ব্যাপারে আমার মনে হয় কারো তেমন দ্বিমত নেই। আমি যতদূর রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনেছি, তাতে দ্বিকক্ষর ব্যাপারে সবাই আছে, একমত হয়ে আছে। তারপরে হচ্ছে 2 বার এর বেশি প্রধানমন্ত্রী হবে না, এটাও কিন্তু এক ধরনের জাতীয় কনসেনসাস তৈরি হয়েছে, এক ধরনের মতানৈক্য গড়ে উঠেছে যে 2 বারের বেশি হওয়া যাবে না। কেননা আমরা তো 3 বার দিয়ে দেখেছি, 3 বার ক্ষমতা যত দীর্ঘ হয়, সরকারের বয়স যত দীর্ঘ হয়, তাদের অনিয়ম তত বাড়ে। অতএব দীর্ঘদিন কোনো দলেরই ক্ষমতায় থাকা উচিত না, এবং কোনো ব্যক্তিরই যে 2 বারের বেশি থাকা উচিত না। যেমন আমরা তো মার্কিনে দেখি যে সেখানকার সরকার প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট 2 বারের বেশি থাকতে পারে না। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশে প্রেসিডেন্ট যিনি সরকার প্রধান না, তার ক্ষেত্রে কিন্তু এই নিয়ম আছে, কিন্তু এইটা তো প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত না, সেটাও প্রযোজ্য হওয়া উচিত প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। আপনি নির্বাচনী রোডম্যাপের কথা বলছিলেন, তো এখানে শিরোনাম আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে শিগগিরই নির্বাচনী রোডম্যাপ, এটি পররাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে শিরোনামটি করা হয়েছে। তো বর্তমানের যে বাস্তবতা, সেই অনুযায়ী তার এই বক্তব্যকে কতখানি আপনি? না, এটা আমার কাছে আরেকটা সঠিক মনে হয়। আরেকটা হচ্ছে, যেহেতু যারা ক্ষমতায় আছে, তো তাদের আন্তরিকতা, সততা নিয়ে আমি প্রশ্ন করছি না, কিন্তু অনেক ক্ষেত্রে কোনো উপদেষ্টা তার নিজস্ব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা, সক্ষমতার পরিচয় দিতে পারছেন না, এবং বিভিন্নভাবে এমনকি তাদের কিছু কথাবার্তার জন্য তারা আলোচিত এবং সমালোচিত হচ্ছেন। এবং তো এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে কোনো অরাজনৈতিক ব্যক্তিদের কাজ না, এটা রাজনীতিকদেরই কাজ। অতএব রাজনীতিকদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হচ্ছে সময়ের দাবি, এবং এটাকে বিলম্বিত হলে বরং অন্য সমস্যা তৈরি হতে পারে। নির্বাচন প্রসঙ্গের একই প্রসঙ্গে আরেকটি শিরোনাম হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের বরাত দিয়ে, সেখানে লেখা আছে প্রধান উপদেষ্টার সময় অনুযায়ী নির্বাচন প্রস্তুতি। প্রধান উপদেষ্টার সময় বলতে তিনি কি বোঝাচ্ছেন, এবং এই প্রস্তুতি কতটা আসলে বাস্তবসম্মত আপনার মনে হচ্ছে? আসলে দুটো বিষয়, নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে সেটা কিন্তু নির্বাচন কমিশনই ঘোষণা করবেন, কিন্তু সরকারকে আজকের বাস্তবতা যে বাস্তবতা, যেমন ধরেন রেগুলার গভর্নমেন্ট থাকলে সেখানে নির্বাচন কমিশনের পুরো দায়িত্ব ছিল। যেহেতু রেগুলার গভর্নমেন্ট নেই, একটা সংকট তৈরি হয়েছে, এই সংকটের মুখে সরকারকে তার বক্তব্যটাকে দিতে হবে, এবং নির্বাচন কমিশনের কাছেই তাকে এই দায়িত্ব, ক্ষমতা, নির্বাচন ঘোষণার ক্ষমতা করতে হবে। তবে হ্যাঁ, একটা পথরেখা, মোটামুটি একটা ধারণা
তো দিতে পারে। এবং তারপরে নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে, নির্বাচনের শিডিউল ঘোষণা ইত্যাদি অন্যান্য বিষয়গুলো নির্বাচন কমিশনই করবে। তারেক রহমানকে ট্রাম্পের দাওয়াত, আপনি শিরোনামটি কয়েকটি সংবাদপত্রেই, প্রায় সবগুলো সংবাদপত্রই গুরুত্বের সঙ্গে এসেছে। 5 এবং 6 ফেব্রুয়ারি ন্যাশনাল ব্রেকফাস্ট, প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন তিনি। তো সেটি নিয়ে শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। সেটা একটা নিশ্চয়ই তো দেশের প্রধান, আরও কয়েকজন নেতাকেও দাওয়াত দেওয়া হয়েছে একই সঙ্গে। হ্যাঁ সেটি হতে পারে, কেননা ওখানে তো তাদের ওই যে প্রাতরাশ তো যে অনুষ্ঠান হয়, তো সেখানে বিভিন্ন দেশের রাজনীতিবিদরা আসে, সেখানে বাংলাদেশের রাজনীতিবিদরা শীর্ষ নেতারা তারা নিশ্চয়ই সেখানে যোগ দিবে, এবং এটাকে আমি ইতিবাচকভাবেই দেখি। এখানে এই শিরোনামের সঙ্গে যুক্ত করে আরও কিছু কথা বলা হয়েছে যে এই যে অনুষ্ঠানটি, যেটি এই অনুষ্ঠানে রাজনীতি, ব্যবসা সহ গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তো বাংলাদেশের জন্য এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সহ নেতাদের যোগ দেওয়া এবং তার প্রভাব সম্পর্কে আপনার কি মনে হয়? না, একটা জিনিস তো স্পষ্ট যে এখন হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দুটি দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ তার নিজের দোষে এবং অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকতে গিয়ে সে তার মানে রাজনীতিক পুঁজি হারিয়েছে, এবং যে কারণে প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে, এবং আওয়ামী লীগের নেতারা তারা গা ঢাকা দিয়েছে, আত্মগোপন করেছে, কেউ বা বিদেশে পাড়ি জমিয়েছে। তো এই অবস্থায় দেশের রাজনীতিতে বিএনপি তার মানে বলা যায় যে বড় দলগুলোর মতো বিএনপি এখন অবস্থান করছে, তার প্রতিদ্বন্দ্বী ধারে কাছে প্রতিদ্বন্দ্বী আমরা দেখছি না। অতএব সেই ক্ষেত্রে বিএনপিকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, এবং এটা সবসময় কিন্তু একক রাজনৈতিক দলের প্রভাবশালী এক দল এটা গণতন্ত্রের জন্য ও সহায়ক নয়। আর যদি পুরো কারণবশত একটি দল সেটা যদি প্রভাবশালী হয়ে ওঠে, সেই দলেরকে বিবেচনা করতে হবে এবং তাদেরকে নিজেদেরকে সতর্ক থাকতে হবে। যেমন বিএনপি এখন এককভাবে সারা দেশে হয়েছে, এটার যেমন ইতিবাচক দিকও আছে, যে বিএনপির জন্য আবার কিছু নেতিবাচক দিকও আছে। বিএনপির লোকেরা তৃণমূলে আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়মে জড়িয়েছে, যদিও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটাকে তাদেরকে শাস্তি দিচ্ছে এবং এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করছে, তারপরেও খুব বেশি একটা কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, পাচারের অর্থ ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চাইলেন গভর্নর। অর্থ পাচার বিষয়টি তো অনেক দিন ধরেই আলোচনায়। তো প্রবাসীদের সহযোগিতা তো দরকার, তার চেয়ে তো ওখানকার সরকার, বিদেশি সরকারগুলোর সহযোগিতা দরকার। কেননা প্রবাসীরা ইচ্ছে করলেই তো আর ওই পাচারকৃত অর্থ ফিরে আনতে পারবে না, ওখানে সরকারের সঙ্গে সরকারের যোগাযোগ করতে হবে, এবং সেই ক্ষেত্রে তো বিভিন্ন রকম চুক্তির ব্যাপার আছে, এবং সেটা মধ্য দিয়ে কীভাবে যেসব দেশে অর্থ আছে সেই দেশের সঙ্গে তো চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাদের সহযোগিতার ব্যাপার আছে। হ্যাঁ, তারপরে প্রবাসীরা তো একটা ভূমিকা পালন করতেই পারে এবং সেটা করা সম্ভব। কেন প্রবাসীরা তো দেখতে পাচ্ছে যে হঠাৎ করে যে কিছু লোকজন তারা গিয়ে বিদেশে কিভাবে বাড়ি করছে, কিভাবে তারা বিদেশে ব্যাংকে কালি টাকা রাখছে, এগুলো তো প্রবাসীদের মাধ্যমেই আমরা জানতে পাই, প্রথমত প্রবাসীর মাধ্যমে জানতে পাই। তারপরে তো এগুলো কেবলমাত্র প্রবাসীদের ভিতরে সীমাবদ্ধ নয়, এটা সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশে পাচার, এটা তো সারা দুনিয়ার বহুল আলোচিত বিষয়। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এবং বাংলাদেশে কিভাবে লুটপাট হয়েছে এবং সেই অর্থ কোথায় কোথায় গেছে, কারা বাড়ি করেছে, কাদেরকে বিনা পয়সায় বাড়ি দেওয়া হয়েছে, এবং সেখানে টিউলিপ সিদ্দিক পর্যন্ত সেখানে জড়িয়েছে, এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। দুবাই থেকে ডলার বাজার অস্থির করছে অসাধু চক্র, এটি গভর্নরেরই বরাত দিয়ে আরেকটি সংবাদ শিরোনাম। তো সেটাও দুঃখজনক। একসময় হচ্ছে যে আমাদের অর্থ, তো এখন আমাদের অর্থ অর্থাৎ এই অবৈধভাবে যে অর্থ, সেটার কিন্তু বিরাট জায়গা হচ্ছে দুবাই। একসময় আমরা শুনতাম যে সুইস ব্যাংকে সব টাকা চলে যায়, অর্থাৎ যে এই ধরনের টাকা সুইস ব্যাংকে যারা অসৎ পথে অনিয়মের মধ্য দিয়ে টাকা ইনকাম করে তারা সুইস ব্যাংকে টাকাটা নিরাপদভাবে রাখে। এখন শুনছি যে না, এই টাকাটার বিরাট অংশ দুবাইতে আছে।
তো এবং সেই দুবাইতে একটা ব্যবসায়িক চক্র রয়েছে যারা তো বাংলাদেশকে অর্থনীতি নিয়ন্ত্রণ করার কিংবা অর্থনীতিকে প্রভাবিত করার চেষ্টা করতেই পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে যদি বৈধভাবে ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুঁজি নিয়ে যদি কেউ বিদেশে ব্যবসা করে সেটাকে স্বাগত আমরা জানাই, সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু বাংলাদেশ থেকে যেভাবে পুঁজি পাচার হয়েছে এবং সেই পুঁজিপতিরা তারা বিদেশে গিয়ে নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে। আমরা ইসলামের কথা জানি যে বাংলাদেশের নাগরিকত্ব উনি ত্যাগ করেছেন। এটা মানে হচ্ছে যে আমি বাংলাদেশের নাগরিক না, অতএব বাংলাদেশ থেকে লুটপাট যা কিছু করেছি এগুলোর মধ্যে বিচার হবে না, কিন্তু এমনটা না। 5 কারণে গ্যাস সংকট চরমে। গ্যাস সংকটের বিষয়টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় এটি কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে। এখন গ্যাসের তো দুটো বিষয়, একটা হচ্ছে যে আমাদের গ্যাসটা বেশ কিছুদিন অনুসন্ধান হয়নি এবং সেই ক্ষেত্রে গ্যাসের একটা মানে আভ্যন্তরীণভাবে গ্যাসের একটা সংকট তো আছেই। আর একটা হচ্ছে এলএনজি যেটা বাইরে থেকে আনা হচ্ছে এবং সেইটারও ক্ষেত্রেও তো কিছুটা মানে অনিয়মও আছে। তো সেখানে গ্যাস অর্থাৎ এমনি গ্যাসের সঙ্গে এলএনজির মূল্যর পার্থক্য আছে, ব্যবসায়ীদের মধ্যে এটা নিয়েও কথাবার্তা আছে। অতএব এটাকে একটা সিস্টেমে আনা দরকার, অর্থাৎ জ্বালানি খাতকে একটা সিস্টেমে নিয়মের মধ্যে আনাটা দরকার, যেটা দীর্ঘদিন ধরে নিয়মের মধ্যে ছিল না। এখানে আন্তর্জাতিক বাজারে আমরা দেখেছি যে জ্বালানির দাম কমেছে কিন্তু বাংলাদেশে কমে নাই। তো কিন্তু যখন বেড়েছে তখন কিন্তু বাংলাদেশে বেড়েছে। তো এইটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনার দরকার। এখানে তো এই গ্যাসের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে একটা রেগুলেটরি কমিটি আছে, তো রেগুলেটরি কমিশন আছে, তাদেরও মতামত সবসময় নেওয়া হয় না। সরকারি সিদ্ধান্তেই গ্যাসের দাম, জ্বালানির দাম মানে তেলের দাম সব বাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, এবং এই যে বিশেষ করে সংকট, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট তৈরি হওয়ার, বাসাবাড়িতে গ্যাসের সংকট, এটি তো রয়েছেই। এই সংকট কাটানোর জন্য আপনার সুপারিশ বা আলোচনা? না, কাটানোর জন্য তো সরকারকে তো এই জন্য গ্যাসের যে স্বল্পতা আছে দুটো জিনিস, একটা হলো অনুসন্ধান করে গ্যাস বাড়ানো, বাংলাদেশে গ্যাস আহরণের জায়গাটাকে আরও প্রসারিত করা। আর একটা হচ্ছে যে এই সময় বিদেশ থেকে গ্যাস সহ জ্বালানি আনা এবং সেটাকে একটা নিয়মিত নিয়ম নীতির মধ্যে দিয়ে পরিচালনা করা। কিন্তু গ্যাস খাতে এখানে জ্বালানিতে তো বহুত রকম দুর্নীতি আছে, অনিয়ম আছে, অদক্ষতা আছে, সেগুলো দূর করতে হবে। আমরা জ্যাক সুলিভানের বরাদ দিয়ে একটি শিরোনাম আলোচনা করছিলাম নির্বাচনের বিষয়ে। একই বিষয়ে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না বলে তিনি বলেছেন এবং ভারতও তাই মনে করে বলে ভারতের একটি পত্রিকা রিপোর্ট। এটা কারো মনে করার কোনো ব্যাপার না। বাংলাদেশের মানুষ জানে যে যুক্তরাষ্ট্র কিংবা কারো সবকে এখানে পরিবর্তন হয়নি। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে শরিক হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্ররা তারা মাঠে নেমেছে এবং তারা বৈষম্যের অবসান চেয়েছে। জনগণ তার ক্ষোভ যন্ত্রণা থেকে তাদের পাশে দাঁড়িয়েছে এবং যেটা সরকার পরিবর্তন এর তাদের কাঙ্ক্ষিত পরিবর্তন ছিল। পরিবর্তনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, কেননা পরপর 3টি নির্বাচন যখন দেয়া হলো না এবং নির্বাচনের নামে প্রহসন হলো, মানুষের ক্ষোভ যন্ত্রণা ছিল এবং তার প্রকাশ ঘটেছে। অতএব এর পিছনে কোনো বিদেশি হাত ছিল এমনটা মোটেই সমর্থনযোগ্য না। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা এই পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জায়গা থেকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে এখানে মার্কিনী হাত আছে বলে যে অভিযোগ করেছে, অভিযোগের কোনো ভিত্তি নেই এবং সেটাই তারাও তুলে ধরেছেন। এবং এ ব্যাপারে ভারতের পক্ষ থেকেও তো বাইরের হাত টাত ইত্যাদি আছে বলে বিভিন্ন ভারতের মিডিয়াও প্রচার করেছে, কিন্তু এটা ঠিক এবং এটাকে নিশ্চিত বাংলাদেশের মানুষ জানে যে বিদেশির হাতে এটা হয় নাই। এটা বাংলাদেশের জনগণই এই পরিবর্তন ঘটিয়েছে। অনেক ধন্যবাদ জনাব আবু সাঈদ খান আপনাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।